বন্ধুরা, কেমন হতো যদি আপনি আপনার সব সম্পত্তি বিক্রি করে এমন এক দ্বীপে গিয়ে পৌঁছান যাকে বাইরে থেকে স্বর্গ মনে হলেও ভেতরে আসলে নরক লুকিয়ে আছে, যেখানে এক ফোঁটা মিষ্টি জলের জন্য প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হতে হয়, আর বিষাক্ত পোকামাকড় আপনাকে প্রতি মুহূর্তে শেষ করে দেওয়ার জন্য ওতো পেতে থাকে। হ্যাঁ বন্ধুরা, 2025 সালের ইডেন সিনেমাটি এমন এক হাড়হিম করা সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যেখানে একদল মানুষ সমাজের আধুনিক নিয়ম থেকে বাঁচতে গিয়ে আটকা পড়ে গ্যালাপাগোসের এক ভয়ঙ্কর দ্বীপে। কিন্তু গল্পে আসল টুইস্ট তখন আসে যখন চরম অনাহারের মাঝে সেই দ্বীপে পা রাখে এক লোভী ও চতুর ধনী নারী। এরপর শুরু হয় বেঁচে থাকার এক নির্মম লড়াই, যেখানে একের পর এক খুন, পরকীয়া আর প্রতিশোধের এমন এক খেলা জমে ওঠে যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত এই নরক থেকে কারা বেঁচে ফিরতে পেরেছিল জানতে হলে পুরো মুভি এক্সপ্লেনেশনটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরু 1929 সালে, ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পরের সময়। যুদ্ধের কারণে তখন বিশ্ব অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। জার্মানি থেকে ফ্যাসিবাদের আদর্শ তখন সমাধানের নানা প্রতিশ্রুতি নিয়ে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। সেটাই ছিল বিশ্ব ভূরাজনীতির পরিবর্তনের শুরু। ঠিক সেই সময়েই জার্মানির একজন ডাক্তার, যার নাম রিটার, সে তার স্ত্রী ডোরার সাথে জার্মানি ছেড়ে চলে যাওয়ার এবং বিশ্ব ভ্রমণের সিদ্ধান্ত নিল। তারা ইকুয়েডর দেশের গ্যালাপাগোস অঞ্চলের এক বিচ্ছিন্ন ও দুর্গম দ্বীপ ফ্লোরেনায় গিয়ে পৌঁছালো এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করল। সেই দ্বীপে বসে রিটার প্রায়শই বন্য প্রকৃতিতে তার কাটানো জীবন নিয়ে বিভিন্ন গল্প ও চিঠি লিখত। তারপর সে সেই চিঠিগুলো সেখান দিয়ে পারাপার হওয়া জাহাজের মাধ্যমে বাইরে পাঠিয়ে দিত। রিটার তার মনের ভাবনাগুলো ডায়েরিতে লিখত, যেখানে সে নিজেকে সমাজ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল, কারণ সে মানবজাতিকে যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে চেয়েছিল। তখন থেকেই সে সারা বিশ্বের কাছে পরিচিতি পেয়ে গেল, কারণ তার এই জীবন সংগ্রামের গল্পগুলো অনেক মানুষকে তার মতো জীবনযাপন করার জন্য অনুপ্রাণিত করত। 3 বছর পর একটি জাহাজকে সমুদ্রের বুকে যাত্রা করতে দেখা গেল। সেখানে 3 জন যাত্রী বসেছিল, তাদের মধ্যে একজন নারী, যার নাম মার্গারেট। তারপর ছিল তার স্বামী ওয়ার্নার এবং তাদের পুত্র হ্যারি। সেখানে মার্গারেটকে তার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখতে দেখা গেল। জানা গেল মার্গারেট এই জাহাজের টিকিট কেনার জন্য তার পরিবারের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছিল। এখন তারা ফ্লোরেনা দ্বীপের দিকে এগিয়ে চলেছে, কারণ বন্য প্রকৃতিতে স্বাধীন জীবন কাটানো নিয়ে রিটারের লেখা গল্পগুলো পড়ে তারা অনুপ্রাণিত হয়েছিল। ওয়ার্নার বিশ্বাস করত যে তারা সেখানে অনেক ভালো জীবন কাটাতে পারবে। এর সাথে আরও একটি কারণ ছিল, ওয়ার্নারের নিজের ছেলে হ্যারি যক্ষা রোগে আক্রান্ত ছিল। তাই ওয়ার্নার আশা করেছিল যে সে ডাক্তার রিটারের দেখা পেয়ে তার ছেলের চিকিৎসা করাতে পারবে। একজন সৎমা হিসাবে মার্গারেট বুঝতে পেরেছিল যে হ্যারির চিকিৎসা করানোর মতো পর্যাপ্ত টাকা তার কাছে নেই, এমনকি খাবার কেনার মতো সামর্থ্যও তাদের ছিল না। ফলস্বরূপ উপায় না দেখে সে তার স্বামীর এই সিদ্ধান্তে রাজি হয়েছিল। জাহাজটি যখন দ্বীপের কাছাকাছি পৌঁছাতে শুরু করল, তখন তাদের 3 জনকে নিজেদের জিনিসপত্র নিয়ে একটি ছোট নৌকায় করে দ্বীপে যাওয়ার জন্য বাধ্য করা হলো। তারপর সেখানে পৌঁছানোর পর মার্গারেট ভীষণ শকড হয়ে গেল, কারণ দ্বীপটি মোটেও তার ভাবনার মতো ছিল না। এই জায়গাটি ভীষণভাবে বিচ্ছিন্ন ছিল, এমনকি মূল জাহাজটিও তীরের কাছাকাছি আসতে চাইছিল না। তবে তা সত্ত্বেও মার্গারেট ওয়ার্নারের নির্দেশ মতোই চলতে থাকল, কারণ ওয়ার্নার দৃঢ়ভাবে বিশ্বাস করত যে তারা অবশ্যই এই দ্বীপে একটি নতুন জীবন গড়ে তুলতে পারবে। এরপর তারা রিটারকে খোঁজার জন্য বনের আরও গভীরে যাত্রা শুরু করল। অবশেষে নির্দেশনা অনুযায়ী ওয়ার্নার তার সন্ধান পেয়ে গেল। দেখা গেল রিটার এবং ডোরা সেখানে ধ্যান করছে। রিটার অতিথিদের দেখে সঙ্গে সঙ্গে ওয়ার্নারকে ভালোভাবে স্বাগত জানালো। তখন ওয়ার্নার সরাসরি নিজের এবং তার পরিবারের পরিচয় দিল। এখানে এসে ওয়ার্নার জানতে পারল যে রিটার এবং ডোরা আসলে কোনো বিবাহিত স্বামী স্ত্রী নয়, যেমনটা খবরের কাগজে লেখা হয়েছিল ব্যাপারটা তেমন নয়। তবে ডোরা জোর দিয়ে বলল যে তারা অবশ্যই জীবনসঙ্গী, কিন্তু তারা বিয়ের প্রথাকে অস্বীকার করে। তাদের কাছে এটা হলো এমন এক স্বাধীনতার প্রতীক যা সমস্ত নিয়মনীতির ঊর্ধ্বে। রিটার মনে সন্দেহ নিয়ে জিজ্ঞেস করল যে ওয়ার্নারের এই দ্বীপে আসার আসল কারণ কি। ওয়ার্নার তখন জানালো যে সে রিটারের গল্পগুলো দেখেই অনুপ্রাণিত হয়ে এই দ্বীপে এসেছে। জার্মানিতে রিটারের গল্পগুলো ভীষণ নাম করা ছিল, এমনকি প্রায় সব খবরের কাগজেই সেগুলো ছাপা হতো। ওয়ার্নার এমনকি রিটারের মতো সবুজ রঙের পোশাকও পরে এসেছিল, যেমনটা সাধারণত খবরের কাগজের ছবিতে রিটারকে পরে থাকতে দেখা যেত। ওয়ার্নার সাথে সাথে নিজের সাথে নিয়ে আসা খবরের কাগজ আর ম্যাগাজিনগুলো বের করে দেখালো। সে রিটারকে এটা বিশ্বাস করালো যে সে একজন অত্যন্ত নামকরা ব্যক্তি। সেই খবরের কাগজগুলো দেখার পর রিটার মনে মনে ভীষণ আনন্দ পেয়ে গেল, কারণ সে ভাবতেই পারেনি যে তার লেখাগুলো এত মানুষ পড়েছে। এখানে রিটার তখনই ওয়ার্নারকে চারপাশটা ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে গেল। অন্যদিকে মার্গারেট এবং হ্যারিকে ডোরার সাথে যাওয়ার জন্য বলা হলো। তারা প্রত্যেকেই দেখালো যে এই দ্বীপে বেঁচে থাকার আসল বাস্তবতাটা কেমন। সেখানে রিটার এবং ডোরা খাবারের জন্য ফলমূল আর শাকসবজির ওপর নির্ভর করত, কিন্তু বুনো শুয়োর এবং বন্য পশু পাখিরা প্রায়শই তাদের ফসলের ক্ষতি করত। এর সমাধান হিসেবে রিটা তার এলাকাকে সুরক্ষিত করার জন্য কাঁটাতারের ব্যবস্থা করে রেখেছিল, আর গাছের সারের জন্য তারা দুজনে তাদের পুষে রাখা গাধা আর মুরগির মলের ওপর নির্ভর করত। ডোরা যখন গাধার মল সংগ্রহ করছিল, তখন সে মার্গারেটকে জিজ্ঞেস করলো যে সে কি খুব কম বয়সে বিয়ে করেছে কিনা, কারণ তার মনে হয়েছিল ওয়ার্নারের ছেলেটিকে দেখতে বেশ বয়স্ক লাগছে। মার্গারেট তখন বুঝিয়ে বলল যে সে ওয়ার্নারের দ্বিতীয় স্ত্রী, সুতরাং সে হ্যারির সৎমা। অন্য তথ্যে
রিটার মনে মনে ভীষণ বিরক্ত হচ্ছিল, কারণ খবরের কাগজগুলো তার গল্পকে বড্ড বেশি বাড়িয়ে চড়িয়ে লিখেছিল। এই দ্বীপটি কোনো জাদুকরী দ্বীপ নয়, এমনকি রিটারকে জলের সংস্থান করতেও চরম হিমশিম খেতে হতো। এতদিন ধরে রিটার এবং ডোরা কেবল বৃষ্টির জলের ওপর নির্ভর করত, যা তাদের সবসময় পাত্রে জমিয়ে রাখতে হতো। এর কারণ ছিল জলের উৎসটি অনেক দূরে ছিল, আর সেখানে যে জলটুকু পাওয়া যেত সেটাও সরাসরি ব্যবহার করার মতো পরিষ্কার জল ছিল না। রিটার স্পষ্ট জানিয়ে দিল যে সে ছাড়া অন্য কোনো মানুষের পক্ষে এখানে টিকে থাকা অসম্ভব, কারণ এই দ্বীপটি অত্যন্ত ভয়ঙ্কর। এদিকে অন্য পাশে ডোরা তার গাধাটির সাথে পরিচয় করিয়ে দিল, যে কিনা তার খুব ভালো বন্ধু ছিল। সে তারপর জিজ্ঞেস করল মার্গারেট সাথে কোনো খাবার নিয়ে এসেছে কিনা। মার্গারেট যখন সেটা বের করতে গেল, তখন সে একটা বড় শতপদী পোকা দেখতে পেল। ডোরা সঙ্গে সঙ্গে তাকে সেটার কাছে যেতে বারণ করল, কারণ ওই পোকাটি অত্যন্ত প্রাণঘাতী। ডোরা জোর দিয়ে বলল যে এই দ্বীপের সব পোকামাকড়ই বিষাক্ত এবং প্রাণঘাতী। অন্যদিকে রিটার হঠাৎ করে ওয়ার্নারকে জেরা করতে শুরু করল। সে জানতে চাইল তার এখানে আসার আসল উদ্দেশ্যটা কি। ওয়ার্নার তখন খুলে বলল যে তার ছেলে যক্ষা রোগে ভুগছে। জার্মানির ডাক্তাররা তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছিল, কিন্তু ওয়ার্নারের সেই খরচ চালানোর মতো সামর্থ্য ছিল না, যদিও সে সরকারি চাকরি করত। সংক্ষেপে বলতে গেলে তার এখানে আসার মূল উদ্দেশ্যই ছিল তার ছেলেকে সুস্থ করে তোলা। তার এই কাহিনী শোনার পর রিটার জিজ্ঞেস করল যে জার্মানির বর্তমান পরিস্থিতি কেমন। ওয়ার্নার বুঝিয়ে বলল যে সেখানকার অবস্থা অত্যন্ত ভয়াবহ, এমনকি তার মতো সরকারি কর্মচারীরাও দুবেলা খাবার কেনার সামর্থ্য রাখছে না। কিছুক্ষণ পরেই রিটার আচমকা ওয়ার্নার এবং তার পরিবারকে সাথে নিয়ে এমন একটি জায়গায় চলে গেল যেখানে জলের একটি উৎস ছিল, কিন্তু অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর যেমনটা তারা আশা করেছিল তেমনটা হলো না। দেখা গেল রিটার তাদের এমন এক জায়গায় থাকার নির্দেশ দিল যেখানে কেবল সামান্য জলের ফোঁটা পড়ছিল। সেই জায়গাটি দেখিয়ে দেওয়ার পর রিটার কোনো কথা না বলেই তাদের সেখানে ওভাবেই ফেলে রেখে চলে গেল। রাতের বেলা ডোরা এবং রিটার যখন সেই নবাগতদের ব্যাপারে কথা বলছিল, ডোরা স্বীকার করল যে তার ওদের মোটেও পছন্দ হয়নি, কারণ তারা এখানে কোনো রকম প্রস্তুতি বা খাবার ছাড়াই চলে এসেছে, ফলে তারা কেবল তাদের ওপর বোঝাই হয়ে থাকবে। ডোরা জোর দিয়ে বলল যে সে এই কঠিন জীবনকে আরও বেশি কঠিন করে তুলতে চায় না। রিটার, যে সেই সময় ঘরের পোকামাকড় মারছিল, সে ডোরার কথায় সায় দিল, আর সেই কারণেই রিটার তাদের এমন এক জায়গায় ফেলে এসেছে যেখানে বেঁচে থাকা একেবারেই অসম্ভব। ওয়ার্নার এবং তার পরিবার নিশ্চিতভাবেই সেখানে টিকতে পারবে না, ফলে তারা যত দ্রুত সম্ভব নিজেদের দেশে ফিরে যাবে। রিটার যেমনটা ভেবেছিল তেমনটা মোটেও হলো না। দেখা গেল পরদিনই ওয়ার্নার ও তার পরিবার মিলে বাঁশ ব্যবহার করে জলের লাইন তৈরি করার জন্য একসাথে কাজ শুরু করে দিল। মাথার উপর তীব্র করা রোদ আর বিষাক্ত পোকামাকড়ের আক্রমণের মধ্যেও তারা অনবরত কাজ করে গেল। অবশেষে তারা মাটির নিচে একটি গর্ত খুঁজে পেল, যেখানে বাঁশের পাইপের মাধ্যমে আসা জলের পাশাপাশি বৃষ্টির জলও জমিয়ে রাখা সম্ভব হলো। রাতের বেলা ওয়ার্নার হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠল। এখানে মার্গারেটও জেগে উঠে তাকে জানালো যে গত 3 মাস ধরে তার মাসিক হয়নি, যার মানে মার্গারেট এখন গর্ভবতী। এই খবর শুনে ওয়ার্নার যেমন আনন্দিত হলো, তেমনি এইরকম একটা পরিবেশের কথা চিন্তা করে ভীষণ চিন্তায় পড়ে গেল। তাদের এই কথাবার্তার মাঝেই হঠাৎ বাইরে বন্য কুকুরের ডাক শোনা গেল। তারা যখন পরীক্ষা করে দেখল, তখন দেখা গেল একদল বন্য কুকুর এসে তাদের জমিয়ে রাখা সমস্ত খাবার চুরি করে নিয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা তাদের চরম দুশ্চিন্তায় ফেলে দিল। পরের দিন মার্গারেট রিটারের কাছে গেল, যাকে তখন নাস্তিক বা কোনো ধর্মে বিশ্বাস না করার চিন্তাভাবনা নিয়ে একটি বই লিখতে দেখা গেল। মার্গারেট দূর থেকে তাকে ডেকে বলল যে সে সমুদ্র সৈকত থেকে তাদের বাকি জিনিসপত্রগুলো নিয়ে আসার জন্য শুধু তাদের গাধাটি একটু ধার চায়। রিটার এবং ডোরা উত্তর দিল যে তাদের গাধাটি এখন খুব ব্যস্ত আছে, অথচ আসল ব্যাপার হলো গাধাটি তখন আস্তা বলে মনের সুখে বিশ্রাম নিচ্ছিল। মার্গারেট তখন বাধ্য হয়ে পায় হেঁটে বারবার যাতায়াত করে তার বাকি জিনিসপত্রগুলো নিয়ে আসতে লাগলো। আর ওদিকে রিটার এবং ডোরা তাদের ঘরে নিজেদের মতো সময় কাটাচ্ছিল, যা ছিল ডোরার সুস্থ হয়ে ওঠার এক ধরনের প্রক্রিয়া। এর কিছুক্ষণ পরেই হঠাৎ একটি গুলির আওয়াজ শোনা গেল, যা শুনে তারা সবাই চমকে গেল এবং অবিলম্বে বিষয়টি দেখতে গেল। রিটার যখন দূরবীন দিয়ে দেখল, তখন বোঝা গেল শব্দটি একটি জাহাজ থেকে এসেছে, যা এই দ্বীপে নোঙর করার জন্য এগিয়ে আসছে। এলোইস নামের এক সুন্দরী মহিলাকে সৈকতে নামার প্রস্তুতি নিতে দেখা গেল। এলোইস ছিলেন অস্ট্রিয়ার একজন অত্যন্ত ধনী অভিজাত বংশের নারী, যিনি তার 2জন প্রেমিক এবং কয়েকজন পুরুষ পরিচারককে নিয়ে একটি বিলাসবহুল জাহাজ ভাড়া করে এখানে এসেছেন। সে রিটারের লেখা পড়ে আকৃষ্ট হয়ে এই দ্বীপে এসেছে। সে এমনকি এখানে একটি হোটেল তৈরি করার পরিকল্পনাও করে এসেছে, কারণ তার মতে এই দ্বীপটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এলোইসকে তার 2জন প্রেমিক রবার্ট এবং রুডি ঘাড়ে করে বয়ে নিয়ে এলো। তারপর সৈকতে পৌঁছানোর পর তারা এই দ্বীপটি খুঁজে পাওয়ার আনন্দ উদযাপন করার জন্য কিছুক্ষণের জন্য জলে স্নান করে নিল। এরপর এলোইস, রবার্ট এবং রুডি রিটারের বাড়ির দিকে রওনা হলো। রিটার কোনো পোশাক ছাড়াই এলোইসের সামনে গিয়ে দাঁড়ালো, যা দেখে এলোইস বেশ চমকে গেল, কারণ রিটারের এই রূপ খবরের কাগজের ছবির সাথে মোটেও মিলছিল না। তা সত্ত্বেও এলোইস স্বীকার করল যে সে রিটারের মস্ত বড় ভক্ত, যে পুরুষকে সে বন্য প্রকৃতির বিজয়ী বলে মনে করে।
এলোইস নিজের পরিচয়ও দিল যে তার কাছে প্রচুর অর্থ ও সম্পদ রয়েছে, যা দিয়ে সে রিটারকে সাহায্য করতে প্রস্তুত। সে ধনী জানার পর রিটার সাথে সাথে এলোইসকে পাহাড়ের উপত্যকার দিকে যাওয়ার পরামর্শ দিল, যাতে সে সেখানে স্নান করার জন্য জলের সন্ধান পায়। কিছুক্ষণ পর এলোইসকে ওয়ার্নারে তৈরি করা পরিষ্কার জলের গর্তে স্নান করতে দেখা গেল, যা দেখে ওয়ার্নার তাদের আগমনে বেশ অবাক হয়ে গেল। এখানে এলোইস দাবি করল যে সমুদ্রের নোনা জল শরীর থেকে ধুয়ে ফেলার জন্য তার একটু মিষ্টি জলের প্রয়োজন ছিল, অথচ আসলে ওটা ছিল তাদের পানের পরিষ্কার জল। তবে ওয়ার্নার সেটাকে সহজভাবেই নিল এবং তাদের মধ্যে পরিচয় পর্ব শেষ হলো। এখানে এলোইস বুঝিয়ে বলল যে সে সৈকতের কাছাকাছি একটি কুঁড়ে ঘর বানিয়ে সাময়িকভাবে থাকবে, সুতরাং সে তাদের কোনো ক্ষতি বা বিরক্ত করবে না। এলোইস রিটারের উদ্দেশ্যে পাঠানো একটি চিঠিও সাথে করে নিয়ে এসেছিল। তারপর এলোইস রিটারের সেই চিঠিটি ওয়ার্নারের কাছে জমা রেখে গেল। এরপরে ওয়ার্নার রিটারের বাড়িতে গেল তার চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু রিটার হঠাৎ করেই প্রচণ্ড রেগে গেল, কারণ তার চিঠিটি আগেই খোলা হয়েছিল এবং সে ওয়ার্নারকে তার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করার জন্য দোষারোপ করতে লাগল। কিন্তু ওয়ার্নার সেই অভিযোগ অস্বীকার করে বলল যে এলোইস নামের ওই মহিলাটি আগে চিঠিটি খুলেছিল। কোনো এক অজানা কারণে সে চিঠিটি সরাসরি রিটারকে দেয়নি। তবে ডোরার মনে সন্দেহ হলো যে ওই মহিলাটি হয়তো তাদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করছে। ওয়ার্নার তখনও বুঝতে পারছিল না এলোইস কেন এমনটা করল, যেখানে সে তাকে এত ভালোভাবে স্বাগত জানিয়েছিল, এমনকি জলও দিয়েছিল। রিটার তখন বুঝিয়ে বলল যে বন্য প্রকৃতি ভালো বা মন্দের তফাৎ বোঝে না, এখানে যা আছে তা কেবল জীবন অথবা মৃত্যু। এদিকে সমুদ্র সৈকতের ধারে এলোইস এবং রুডিকে মাটিতে একটি মানচিত্র আঁকতে দেখা গেল। এলোইস এখানে 14টি ঘরের একটি হোটেল তৈরি করতে চায়, যার নাম দেওয়া হবে হোটেল প্যারাডাইস। এটি হবে মূলত ধনকুবেরদের জন্য একটি বিশেষ পর্যটন কেন্দ্র, যেখানে তারা যা খুশি তাই করতে পারবে। ওয়ার্নার হঠাৎ সেখানে এসে এলোইসের সাথে কথা বলতে শুরু করলো এবং সে ক্ষোভ প্রকাশ করল যে এলোইস কেন রিটারের চিঠি খুলেছিল, যার কারণে তার আর রিটারের মধ্যে প্রায় ঝগড়া লেগে গিয়েছিল। এলোইস উল্টো প্রশ্ন করল যে রিটার কেন তাকে ওয়ার্নারের জলের উৎসের দিকে পাঠিয়েছিল, নিজের উৎসের দিকে না পাঠিয়ে। এর মানে রিটারও তাদের দুজনের মধ্যে বিবাদ লাগিয়ে দিতে চাচ্ছে, যাতে তারা দুজনেই দ্রুত এই দ্বীপ ছেড়ে চলে যায়। তবে এলোইস অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলল যে এই দ্বীপে তার অনেক বড় পরিকল্পনা রয়েছে, আর এটা তো নিশ্চিত যে সে নিজে অন্তত এই দ্বীপ ছেড়ে যাচ্ছে না। একদিন এলোইস ইচ্ছে করেই রিটারের বাড়িতে এলো কিছু একটা বলার জন্য। বারবার এলোইস তাকে ডাকতে লাগলো, কিন্তু রিটার ইচ্ছে করেই তাকে উপেক্ষা করছিল। এলোইস হঠাৎ চিৎকার করে শুয়োর বলে উঠল, যা শুনে রিটার রেগে গেল এই ভেবে যে এলোইস হয়তো তাকে গালি দিচ্ছে। কিন্তু আসলে বুনো শুয়োরের দল সত্যিই তার বাগান আক্রমণ করেছিল, যার কারণে রিটার সেগুলোকে তাড়াতে গিয়ে বেশ হিমশিম খাচ্ছিল। ঠিক একই সময়ে ওয়ার্নার বনের মধ্যে একদল বুনো গরু খুঁজে পেল। তারপর সে সেগুলোর মধ্য থেকে একটিকে ধরার জন্য প্রস্তুতি নিল। সে একটি গরুকে তাড়া করে একটি গুহার সংকীর্ণ জায়গায় নিয়ে গেল। তারপর সে খুব দ্রুত কাঠে টুকরো দিয়ে গরুটিকে সেখানে আটকে ফেলল। এই কাজে সফল হওয়ার পর তারা কিছুটা স্বস্তি পেল, কারণ এখন তাদের কাছে দুধের একটি ভালো উৎস তৈরি হলো। এদিকে রিটার ভীষণ হতাশ হয়ে পড়েছিল, কারণ বুনো শুয়োরের দল তার বাগানের সমস্ত ফসল নষ্ট করে দিয়েছিল। সে দেখতে পেল যে তার কাঁটাতারের বেড়াটি কাটা রয়েছে। তার মনে হলো এটা নিশ্চিতভাবেই অন্য কারো কাজ। রিটারকে দেখার পর এলোইস এবং তার দুই প্রেমিক বুঝতে পারল যে রিটারের কাছে আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র নেই, যা দেখে এলোইস এই জায়গাটি দখল করার জন্য আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল। সময় যত গড়াতে থাকলেও ওয়ার্নারের পরিবার তাদের কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করল। বসন্তকালে সে তার পরিবারের থাকার জন্য পাথর দিয়ে একটি চমৎকার ঘর তৈরি করতে সক্ষম হলো। এছাড়া তারা চাষবাসও শুরু করল এবং তাদের প্রথম উৎপাদিত শাকসবজি ঘরে তুলল। এলোইস এবং তার পুরুষ সঙ্গীরা হঠাৎ করে সেখানে চলে এলো এবং ওয়ার্নারের বাড়ির পাশেই থাকার সিদ্ধান্ত নিল। এখানে এলোইস দাবি করল যে সে কেবল সাময়িকভাবে থাকছে, যতদিন না রুডি হোটেল তৈরির জন্য জলের কোনো ভালো সন্ধান পাচ্ছে। অন্যদিকে রিটার চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, কারণ তার বাগানে বারবার বুনো শুয়োরের আক্রমণের ফলে তারা প্রায় অনাহারে দিন কাটাচ্ছিল। আর ওদিকে রিটার নিজে ব্যস্ত ছিল পৃথিবীর মানুষের জন্য তার ডায়েরির গল্পগুলো টাইপ করতে। হঠাৎ একদিন রিটার একটি গুলির আওয়াজ শুনতে পেল এবং সে গিয়ে দেখল ওয়ার্নার একটি বুনো গরু শিকার করেছে। ক্ষুধার্ত রিটার সাথে সাথে সেখানে গিয়ে তার পুষে রাখা মুরগিগুলোর বদলে ওই গরুর মাথাটি নেওয়ার জন্য বিনিময় করল। ওয়ার্নারের পরিবারের এই বিশাল উন্নতি দেখে রিটার বেশ অবাক হলো। এখানে মার্গারেট রিটারকে অনুরোধ করল যাতে সে পরবর্তীতে তার সন্তান প্রসবের সময় সাহায্য করে, কিন্তু রিটার তাকে উল্টো অপমান করে বলল যে মানুষের সন্তান জন্ম দেওয়া আর গৃহপালিত পশুর বাচ্চা হওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। কোনো রকম ঝামেলা এড়ানোর জন্য ওয়ার্নার সাথে সাথে গরুর মাথাটি রিটারকে দিয়ে দিল এবং তাকে সেখান থেকে চলে যেতে বলল। রাত নেমে এলো। রিটার যখন গরুর মাথাটি আগুনে পুড়িয়ে খাচ্ছিল, ডোরা হঠাৎ করেই প্রচণ্ড রেগে গেল, কারণ রিটার নিরামিষাশী হওয়ার প্রতিজ্ঞা ভেঙে ফেলেছিল। ডোরা তাকে মনে করিয়ে দিল যে তারা এই দ্বীপে এসেছে নিজেদের আদর্শের কারণে, যেখানে তারা অন্য কারো ওপর নির্ভর না করে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল। রিটার যদি এই সামান্য পরীক্ষায় হেরে যায়, তবে তাদের এখানে আসার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। পরদিন রুডিকে ভীষণ হতাশ অবস্থায় দেখা গেল, কারণ সে যে গর্তগুলো খুঁড়েছিল সেখান থেকে কোনো জলের সন্ধান মিলছিল না। ফিরে আসার পর রুডি মনে মনে বেশ হিংসা অনুভব করছিল, কারণ রবার্ট সবসময় এলোইসের কাছাকাছি থাকত আর তাকে কেবল খাটুনি খাটতে হতো। এখানে রুডি ক্ষোভের সাথে এলোইসকে জানালো যে তাদের সমস্ত খাবার শেষ হয়ে গেছে।
এমনকি সে কোনো জলের উৎসও খুঁজে পায়নি। এই খবর শুনে এলোইস এতটাই ভেঙে পড়ল যে সে একাই বনের দিকে ছুটে চলে গেল। ভাগ্যক্রমে হ্যারি সেখানে কাঠ খুঁজছিল, তাই সে এলোইসের সাথে কথা বলতে শুরু করলো এবং জিজ্ঞেস করলো সে কেন কাঁদছে। এখানে এলোইস হঠাৎ করে হ্যারিকে তার সাথে দৌড়ানোর জন্য বলল। হ্যারি প্রথমে রাজি হলো না এবং তাকে জানালো যে সে যক্ষা রোগে আক্রান্ত এবং তার পক্ষে দৌড়ানো অসম্ভব। কিন্তু এলোইস কোনো কথা শুনল না এবং হ্যারিকে আশ্বস্ত করল যে সব ঠিক হয়ে যাবে। আশ্চর্যজনকভাবে হ্যারি কোনো রকম হাঁফানি ছাড়াই পাহাড়ের চূড়া পর্যন্ত তার সাথে দৌড়ে চলে যেতে পারল। এই ঘটনায় হ্যারি অত্যন্ত আনন্দিত হলো। তার মনে হলো তার বাবা মা তাকে নিয়ে যা ভেবেছিল তা ভুল ছিল। আর এখানে হ্যারি এলোইসের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলো। তবে আসলে এলোইস হ্যারির কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছিল যে তার পরিবার কোনো খাবার লুকিয়ে রেখেছে কিনা। আর ঠিক তাই হলো। হ্যারি তাকে বলে দিল যে তার পরিবারের কাছে প্রচুর খাবারের মজুত রয়েছে। অবশেষে পরের দিন এলোইসের দল তাদের আসল কাজ শুরু করে দিল। তারা তাদের প্রতিবেশীর খাবার চুরি করার জন্য প্রস্তুতি নিল। ভাগ্যক্রমে মার্গারেটকে তখন বাড়িতে একাই দেখা গেল। তার ওপর পেটে বড় সন্তান থাকার কারণে তার শরীরও বেশ দুর্বল ছিল। মার্গারেট যখন ঘরের কাজে ব্যস্ত ছিল তখন এলোইসের দুই সঙ্গী তার ঘরে তল্লাশি চালাতে শুরু করল। ঠিক সেই সময়েই মার্গারেটের প্রসব বেদনা উঠতে শুরু করল। কাজেই সে ঘর থেকে বের হয়ে এলোইসকে সাহায্যের জন্য ডাকতে লাগল। কিন্তু এলোইস আর বাকিরা ইচ্ছে করেই না শোনার ভান করে রইল, কারণ তারা তখন খাবার চুরিতে ব্যস্ত ছিল। মার্গারেট যখন ঘরের বাইরে ছিল তখন সেই দুই পুরুষ পরিচারক ঘরে ঢুকে তার সমস্ত জমানো খাবার চুরি করে নিয়ে নিল। সমস্ত খাবার চুরি হয়ে গেল। আর ওদিকে মার্গারেটকে বাইরে সম্পূর্ণ একা অবস্থায় দেখা গেল। এমনকি একদল বুনো কুকুর তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। এদিকে এলোইস যে খাবারগুলো পেয়ে গিয়েছিল সে তার সঙ্গীদের মার্গারেটকে সাহায্য করতে বারণ করল। এই কারণে রুডি তার ওপর বেশ রেগে গিয়েছিল। বাইরে শেষ পর্যন্ত মার্গারেট একটি সুস্থ সন্তানের জন্ম দিল। সৌভাগ্যবশত বুনো কুকুরগুলো আক্রমণ করার আগেই ওয়ের্নার সেখানে চলে এলো। ওয়ের্নার মার্গারেটের অবস্থা খুব খারাপ দেখে দ্রুত রিটারকে ডাকতে গেল। আসার পর পরীক্ষা করে রিটার দেখতে পেল যে গর্ভফুলটি এখনও জরায়ুর ভেতরেই রয়ে গেছে। সেই পরিস্থিতিতে রিটার ওয়ের্নারকে গরম জল এবং একটি চামচ নিয়ে আসতে বলল এবং অবশেষে নিজের সমস্ত শক্তি দিয়ে জরায়ুর ভেতরে আটকে থাকা সেই গর্ভফুলটি বের করে আনা সম্ভব হলো। এদিকে এলোইসের একজন পরিচারক ইমানুয়েল এলোইসের এইরকম অমানবিক আচরণ দেখে ভীষণ রেগে গেল। সে ঠিক সেই মুহূর্তেই এলোইসকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইমানুয়েল চলে যাওয়ার কয়েকদিন পর এলোইস মার্গারেটের কাছে ক্ষমা চাইতে এলো। এলোইস অজুহাত দেখালো যে ইমানুয়েলই আসলে মার্গারেটের পরিবারের সব খাবার চুরি করেছিল, আর সেই অপরাধের শাস্তি হিসেবে সে তাকে তাড়িয়ে দিয়েছে। হঠাৎ করেই এলোইস ওয়ের্নারের পরিবারকে তার বাড়িতে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানালো। প্রথমে ওয়ের্নার এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে চেয়েছিল, কারণ সে স্পষ্ট জানত এলোইস অত্যন্ত চতুর এবং সেই তাদের খাবার চুরি করেছে। কিন্তু মার্গারেট তাকে যাওয়ার জন্য বোঝানোর পর ওয়ের্নার বাধ্য হয়ে সেই আমন্ত্রণ রক্ষা করতে রাজি হলো। ভোজের আয়োজন শুরু হলো, যেখানে এলোইস এখনও সেই ধনী নারীর মতোই দেদাজ দেখিয়ে যাচ্ছিল। এলোইস রিটারকে সবার সামনেই ফ্লার্ট করতেও দ্বিধা করল না। ঠিক সেই সময়ই ওয়ের্নার আসল বিষয়টি বুঝতে পারল যে তাদের পাতে যে খাবারগুলো দেওয়া হয়েছে তা আসলে তাদেরই চুরি যাওয়া খাবার। ওয়ের্নারের পরিবারের সামনেই সেই খাবারগুলো পরিবেশন করা হচ্ছিল। এই দেখে ওয়ের্নার তীব্র প্রতিবাদ জানালো যে এই খাবারগুলো এভাবে অপচয় না করে জমিয়ে রাখা উচিত ছিল। এলোইস উল্টো ওয়ের্নারকে অপমান করে তাকে একজন দরিদ্র মানুষ বলে অভিহিত করল। সে এমনকি মার্গারেটের সন্তান জন্মদানের বিষয়টিকে ডোরার সন্তান না হওয়ার সাথে তুলনা করে কথা বলল। এলোইস ডোরাকে উস্কে দিয়ে বলল যে রিটার আসলে বন্ধা। এতে রিটার প্রচণ্ড রেগে গিয়ে এলোইসকে হুমকি দিল, কিন্তু এলোইস পিছপা না হয়ে সরাসরি তার দিকে পিস্তল তাক করল। এলোইস সাথে সাথে একটি জমির মালিকানার কাগজ দেখালো, যা গ্যালাপাগোসের গভর্নরের কাছ থেকে নেওয়া হয়েছে বলে সে দাবি করল। এর মানে এখানকার হাজার হাজার একর জমি এখন আইনগতভাবে তার মালিকানাধীন। রিটার আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। এরপর রিটার ওয়ের্নারের রাইফেলটি 10 কিলোগ্রাম চালের বিনিময়ে নিজের কাছে নিয়ে নিল। তারপর রাতে রিটার বুনো শুয়োর শিকার করতে বের হলো, কারণ এখন তার কাছে একটি রাইফেল রয়েছে। সময় পেরিয়ে গ্রীষ্মকাল চলে এলো। জলের সংকট দিন দিন আরও বেশি তীব্র আকার ধারণ করতে লাগলো। এমন এক কঠিন পরিস্থিতিতেও ওয়ের্নার এবং রিটার কেউই দমে গেল না। তারা তাদের নিজ নিজ পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগলো। অন্যদিকে রুডিকে দেখা গেল যে সে গত কয়েকদিন ধরে কিছু না খেতে পেয়ে চরম ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছিল। রুডি অবশেষে ওয়ের্নারের বাড়িতে গিয়ে একটু খাবারের জন্য অনুরোধ করল। ভাগ্যক্রমে ওয়ের্নার, মার্গারেট এবং হ্যারি রুডির আগমনে কিছু মনে করল না এবং তাকে খেতে দিল। তখন রুডি এলোইসের আসল রূপ নিয়ে বিস্তারিত আলোচনা করল যে এলোইস আসলে এক মস্ত বড় মিথ্যাবাদী। সে রাজ পরিবারের মেয়ে ঠিকই, কিন্তু আসলে তাকে তার পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত রুডি এলোইসের প্রেমে এতটাই অন্ধ ছিল যে সে তাকে ছেড়ে যেতে পারছিল না, কারণ তার মনে এখনও এক চিলতে আশা ছিল যে এলোইস একজন অভিজাত নারী। খাওয়ার পর রুডি যখন তাদের তাঁবুতে ফিরে গেল, এলোইস বুঝতে পারল যে রুডি ওয়ের্নারের বাড়ি থেকে খাবার চেয়ে এনে খেয়েছে। এই কারণে এলোইস প্রচণ্ড রেগে গিয়ে তাকে অপমান করতে লাগলো। রুডি স্পষ্ট জানালো যে সে ক্ষুধার্ত ছিল আর এলোইস তাকে খাবার দিতে পারছিল না। এলোইস তাকে চর মারল আর রুডিও পাল্টা চর ফিরিয়ে দিল। রবার্ট এই দৃশ্য দেখে সহ্য করতে পারল না এবং সে রুডিকে মারধর করে অজ্ঞান করে দিল। কিছুদিন পর দ্বীপে কয়েকজন নতুন মানুষের আগমন ঘটল এবং রিটার তাদের স্বাগত জানালো। সেই প্রবীণ লোকটির নাম ছিল অ্যালান।
যিনি একজন গবেষক এবং ব্যবসায়ী ছিলেন। অ্যালান 2 বছর আগে রিটারের সাথে দেখা করেছিলেন এবং রিটারের লেখার মাধ্যমে প্রতিনিয়ত তাদের খবরাখবর রাখতেন। যেহেতু রিটার তার লেখায় জলের সংকটের কথা উল্লেখ করেছিল, তাই অ্যালান তার জাহাজ থেকে প্রচুর পরিমাণে খাবার ও জলের সংস্থান নিয়ে এসেছিলেন। রিটার তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো। অ্যালানের পর দ্বীপের বর্তমান পরিস্থিতি ভিডিও ক্যামেরায় ধারণ করতে লাগলেন, যেখানে তিনি অনেক উন্নতি দেখতে পেলেন। রাতের বেলা অ্যালান এবং তার সাথে আসা বিজ্ঞানীরা বিদায় ভোজের আয়োজন করলেন। তারা সবাই মিলে দূরের একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখছিলেন। এই দৃশ্য দেখে রিটার হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ল এবং অ্যালানের নিয়ে আসা যতটা সম্ভব খাবার নিজের কাছে লুকিয়ে ফেলতে শুরু করল। এদিকে এলোইস অ্যালানকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল যাতে সে তাকে এখান থেকে নিয়ে যায়। এলোইস নিজেকে ইউরোপীয় রাজবংশের বংশধর বলে দাবি করল এবং জানালো যে অ্যালানের মতো মানুষের সাথে থাকাটা তার জন্য সম্মানের ব্যাপার। কিন্তু অ্যালান একজন বুদ্ধিমান মানুষ হওয়ায় সে সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল এবং বলল যে এই রাজকীয় উপাধি কেবল বংশগত বিষয়। পৃথিবীতে এরকম উপাধি অনেকেরই আছে, কিন্তু তার মানে এই নয় যে সেই মানুষটি ভালো। অ্যালান তাকে ফেলে চলে গেলেন। এদিকে এলোইস যখন অ্যালানের খাবারের বাক্স পরীক্ষা করতে গেল, তখন দেখা গেল রিটার ইতিমধ্যেই সব খাবার সাবার করে দিয়েছে। পরের দিন রিটার বুঝতে পারল যে তার লুকিয়ে রাখা খাবারগুলো এলোইস চুরি করে নিয়েছে। এই কথা জানার পর রিটার ওয়ার্নারকে ডাকলো এবং তাকে যে কোনো একটি দল বেছে নিতে বলল। ওয়ার্নার রিটারের সাথে যোগ দিতে রাজি হলো, কারণ সে জানত এলোইস একজন চোর। তারা দুজনে মিলে এলোইসের তাঁবুতে চড়াও হলো, যেখানে সমস্ত খাবার রাখা ছিল। অবশেষে দুই পক্ষই একে অপরের দিকে অস্ত্র তাক করল, কিন্তু শেষ মুহূর্তে মার্গারেট এসে তাদের শান্ত করল। রিটার আর ঝামেলা না বাড়িয়ে বাড়ি ফিরে এলো। তারপর সে ক্ষোভে ফেটে পড়ে তার টাইপরাইটার মেশিনের ওপর গুলি চালাতে লাগলো। রিটার নিজেকে একজন ভণ্ড মনে করছিল, কারণ সে যা লিখত তার বাস্তব জীবনের সাথে তার কোনো মিল ছিল না। এখানে সে ডোরার কাছ থেকে অনুমতি নিল যে এখন থেকে সে বেঁচে থাকার জন্য কেবল শিকারের ওপর নির্ভর করবে। রাতের বেলা এলোইস হঠাৎ করে রুডিকে ডাকতে লাগলো, যে তখন ওয়ার্নারের বাড়িতে ছিল। ওয়ার্নার তাকে বাইরে যেতে বারণ করল, কিন্তু এলোইসের প্রেমে অন্ধ থাকায় রুডি তার কথা না শুনে তার সাথে দেখা করতে গেল। সেখানে এলোইস বলল যে রুডি তাকে ছেড়ে চলে যেতে পারে, তবে তার আগে তার শেষ একটি ইচ্ছা পূরণ করতে হবে। আর রুডিও কোনো কিছু না ভেবেই তাতে রাজি হয়ে গেল। ঠিক মাঝরাতে ওয়ার্নারের বাড়ির বাইরে থেকে একটি অদ্ভুত শব্দ শোনা গেল। সেই শব্দ শুনে ওয়ার্নারের মনে হলো হয়তো কোনো বুনো শুয়োর এসেছে। ওয়ার্নার সাথে সাথে তার বন্দুক থেকে গুলি ছুড়ল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সে আসলে ডোরার গাধাটিকে গুলি করে মেরে ফেলেছে, যা রুডি ইচ্ছে করে ছেড়ে দিয়েছিল। পরদিন সকালে ডোরা বুঝতে পারল তার গাধাটি হারিয়ে গেছে। ডোরা তখন ওয়ার্নারের বাড়িতে গেল তার গাধাটির খোঁজে। চরম দুশ্চিন্তার কারণে তার পুরনো রোগটি আবার চাঙ্গা হয়ে উঠল এবং সে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় পড়ল। ওয়ার্নার সাথে সাথে তাকে তার বাড়িতে পৌঁছে দিল। এরপর সে রিটারকে গিয়ে সত্যিটা জানালো যে তার গুলিতেই গাধাটি মারা গেছে। রিটার প্রথমে প্রচণ্ড রেগে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই তারা দেখতে পেল রবার্ট তাদের বাড়ির আশেপাশে ওতো পেতে আছে। এখানে তারা দুজনেই বুঝতে পারল যে এলোইস এবং তার সঙ্গীরা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, তাই তাদের হাত থেকে বাঁচতে হলে তাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। বনের মধ্য দিয়ে যাওয়ার সময় রিটার এবং ওয়ার্নার দেখতে পেল রুডি সেখানে পথ হারিয়ে একা একা কাঁদছে। সে বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু বনের বাইরে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। ওয়ার্নার তাকে তাদের সাথে যোগ দেওয়ার প্রস্তাব দিল, তবে শর্ত একটাই, তাকে তাদের পক্ষে থাকতে হবে। এলোইসের তাঁবুতে আক্রমণ করার আগে ওয়ার্নার মার্গারেট এবং হ্যারিকে বনের অন্য পাশে পাঠিয়ে দিল, যাতে কোনো ঝামেলা না হয়। চারপাশটা নিরাপদ হওয়ার পর রিটার, ওয়ার্নার এবং রুডি আক্রমণের জন্য প্রস্তুত হলো, কিন্তু রবার্ট আচমকা তাদের ওপর পাল্টা আক্রমণ করে বসল, যার ফলে তারা বেশ বিপাকে পড়ে গেল। এক দীর্ঘ ও রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবশেষে ওয়ার্নারের হাতে রবার্ট মারা গেল। এলোইস হঠাৎ ভেতর থেকে বের হয়ে এলো এবং নিজেকে রবার্টের নির্যাতনের শিকার হিসেবে তুলে ধরার চেষ্টা করল। এলোইস আগের মতোই তাদের প্রলুব্ধ করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তারা সবাই জানত যে এটা কেবলই তার একটা নতুন চাল। রিটার আর কোনো সুযোগ না দিয়ে সরাসরি তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলল। এরপর তারা দুজনের মৃতদেহ সমুদ্রে ভাসিয়ে দিল। পরের দিন রিটার, ওয়ার্নার এবং রুডি মিলে এই হত্যাকাণ্ডের সত্যতা লুকিয়ে রাখার জন্য একজোট হলো। তারা মার্গারেটের কাছে দাবি করল যে এলোইস এবং রবার্ট এই দ্বীপ ছেড়ে চলে গেছে। রিটার একটি জাল চিঠি তৈরি করে পড়ে শোনালো, যেখানে লেখা ছিল এলোইস তার সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দিয়ে চলে গেছে। সে মার্গারেট এবং বাকিদের বিশ্বাস করালো যে এলোইস সত্যিই দ্বীপ ছেড়ে চলে গেছে। এখানে রুডি রিটারের কাছে কিছু টাকা চাইল জাহাজের ভাড়া দেওয়ার জন্য। রিটার তাকে টাকা দিল এবং রুডি সেই দ্বীপ ছেড়ে চলে গেল। ওয়ার্নার যখন একা বসেছিল, তখন মার্গারেট তার কাছে এসে এলোইস এবং রবার্টের হঠাৎ চলে যাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করল। অবশেষে ওয়ার্নার সত্যটা স্বীকার করল যে তারা তিনজন মিলে তাদের হত্যা করেছে। মার্গারেটের কাছে এটা অত্যন্ত উদ্বেগের খবর ছিল, কারণ সে জানত রিটার নিশ্চিতভাবেই এমন কোনো চিঠি লিখবে যেখানে ওয়ার্নারকে এই ঘটনার জন্য দোষী সাব্যস্ত করা হবে, আর সেই চিঠির সূত্র ধরে পুলিশ যে কোনো সময় তাদের গ্রেফতার করতে চলে আসতে পারে। বনের মধ্যে মার্গারেট এবং ডোরার দেখা হলো, যেখানে মার্গারেট ডোরার শরীরের ক্ষতচিহ্ন দেখে বেশ চিন্তিত হয়ে পড়ল। মার্গারেট সাথে সাথে তাকে অ্যান্টিসেপটিক দেওয়ার কথা বলল, কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে এই ক্ষত মারাত্মক রূপ নিতে পারত। কিন্তু ডোরা সেই সাহায্য নিতে অস্বীকার করল এবং তার মাথায় একটি নতুন বুদ্ধি খেলে গেল। ঠিক একই সময় রুডিকে দেখা গেল সে একজন স্থানীয় জেলের কাছে সাহায্য চাইছে। সেই জেলে জানালো যে তার নৌকায় পর্যাপ্ত জ্বালানি নেই যা দিয়ে তাকে পার করে দেওয়া যায়।
কিন্তু রুডি নাছোড়বান্দা হয়ে তাকে অনেক টাকার লোভ দেখালো এবং অবশেষে সেই জেলে রুডিকে তার নৌকায় তুলে নিতে রাজি হলো। রিটারের বাড়িতে ডোরা একটি মরা মুরগি দেখতে পেল এবং সেটি রান্না করার সিদ্ধান্ত নিল। ঘটনাক্রমে রিটার তখন ভীষণ ক্ষুধার্ত ছিল এবং সে সেই পচা মাংসের রান্নাটি গোগ্রাসে খেয়ে নিল। কিছুক্ষণ পরেই ডোরা মার্গারেটকে ডেকে আনলো এবং জানালো যে পচা মাংস খাওয়ার ফলে রিটার মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে ডোরা রিটারের কানের কাছে ফিসফিস করে বলে দিল যে সে ইচ্ছে করেই তাকে বিষাক্ত খাবার খাইয়ে মেরে ফেলেছে। এর পরপরই রিটার মারা গেল। এর কিছুদিন পর গ্যালাপাগোসের গভর্নর এবং তার কয়েকজন প্রহরী এই দ্বীপে ওয়ের্নারের বাড়িতে এসে হাজির হলেন। ওয়ের্নারকে হঠাৎ করেই জেরা করা শুরু হলো। গভর্নর মার্গারেটকে বুঝিয়ে বললেন যে তিনি রিটারের লেখা থেকে জানতে পেরেছেন যে ওয়ের্নারই এলোইসকে হত্যা করেছে। তিনি তাদের সেই খবরের কাগজটিও দেখালেন যেখানে রিটারের এই লেখাটি ছাপা হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় চমকপ্রদ বিষয় ছিল যে গভর্নর তখনও জানতেন না যে রিটার নিজেই মারা গেছে এবং তার হত্যাকারী অন্য কেউ নয়, তার নিজের সঙ্গী ডোরা। এই নতুন ঘটনাটি গভর্নরের মনে বেশ কৌতূহল তৈরি করল এবং তিনি বুঝতে পারলেন যে খবরের কাগজের গল্পের সাথে এই দ্বীপের আসল বাস্তবতার কোনো মিল নেই। মার্গারেট এবং ওয়ার্নার অবশেষে গভর্নরের কাছে সমস্ত সত্যি ঘটনা খুলে বলল। সবকিছু শোনার পর গভর্নর তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং ডোরাকে রিটারকে হত্যার অপরাধে গ্রেফতার করলেন। ডোরাকে বিচারের মুখোমুখি করার জন্য সেই দ্বীপ থেকে নিয়ে যাওয়া হলো। সিনেমার শেষে জানানো হয় যে এলোইস এবং রবার্টের মৃতদেহ আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি, আর মার্গারেট দীর্ঘ জীবন লাভ করে 2000 সাল পর্যন্ত বেঁচে ছিল এবং মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 96 বছর। অন্যদিকে রুডি তার পালানোর উদ্দেশ্যে সফল হতে পারেনি। ফ্লোরেনা দ্বীপ থেকে প্রায় 150 মাইল দূরে মাঝ সমুদ্রে জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, আর এভাবেই এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের সিনেমার মূল কাহিনী। তোমাদের কি মনে হয় এই সিনেমা থেকে তোমরা কি শিক্ষা পেলে? আর প্রতিবারের মতো এবারও 1 থেকে 10-এর মধ্যে তোমরা এই সিনেমাটিকে কত রেটিং দিতে চাও তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও বন্ধুরা।